সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি পর্ষদের টেস্ট পেপার নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব পর্ষদের যে টেস্ট পেপারটা রয়েছে সেখানে কিন্তু পেজ নাম্বার 374 এবং 375-এর অঙ্কগুলো, অর্থাৎ আজকে কিন্তু আমরা 4-এর দাগের সবকটা অঙ্ক কিন্তু করে ফেলবো। 4-এর দাগের সবকটা অঙ্ক মানে যেগুলোর জন্য এক একটার জন্য 2 মার্কস করে আছে, 2 মার্কস করে রয়েছে যেগুলো, সেইগুলো কিন্তু আজকে আমরা পুরো করে ফেলবো। আগের ভিডিওতে কিন্তু আমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগের সবকটা অঙ্ক করে ফেলেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। ঠিক আছে, তাহলে দেখো আমরা 4-এর দাগের অঙ্কগুলো তো স্টার্ট করবই। আগে কিন্তু 1 2 3 দেখবে, তারপরে 4-এর দাগের অঙ্ক দেখা তোমরা স্টার্ট করবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 4-এর দাগের 1-এর অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 4-এর দাগের 1-এ। কি বলে দিয়েছে প্রতি বছর, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা। 4-এর দাগের 1-এরটা দেখবে বলে দিয়েছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পরে জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তাহলে এই ধরনের অঙ্কতে সূত্রটা আমরা কি লিখবো, চক্রবৃদ্ধির যে সূত্রটা হয় সেটাই কিন্তু আমরা লিখবো। আগে সূত্র লিখি, তারপরে দেখবো যে n মানে কি, a মানে কি, ওসব পরে দেখছি। আচ্ছা, আগে আমি সূত্রটা লিখে নিলাম, এইবারে আমি দেখি এর মানেগুলো কি বলতে চাইছে। প্রথমে অ্যান্সার কি জানতে চাইছে দেখি। দেখো এখানে অ্যান্সার বলে দিয়েছে এন বছর পূর্বে জনসংখ্যা কত, আগেকার কথা জানতে চাইছে, মানে আমাকে পি বের করতে হবে। পি কিন্তু বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো বলে দিয়েছে এন বছর পূর্বে, তার মানে টাইমটা বলেই দিয়েছে কি এন বছর, এন এর মান এনই হচ্ছে। জনসংখ্যা বলে দিয়েছে বৃদ্ধির হার r%, তাহলে আর এর মান r% হবে। তারপরে দেখবে বলে দিয়েছে এন বছর পর বলে দিয়েছে এন বছর পর জনসংখ্যা হয় পি, তাহলে এইটা হলো পি। ঠিক আছে, তাহলে এইবারে আমাদেরকে কি করতে হবে, অ্যান্সার বের করতে হবে পি এর মানটা। আমি পি এর মানটাকে না এক্স বলে ধরে নিচ্ছি, আমাকে তার মানে এক্স এর মান বের করতে হবে, আমি ধরে নিচ্ছি। এবারে আমি কি করব, মানগুলোকে বসাই। এ এর জায়গাতে কত বসাবো, পি বসাবো। পি এর জায়গাতে কি বসাবো, এক্স বসাবো। 1 প্লাস আর এর জায়গাতে আর, আর এখানে দেখবে এন এর জায়গাতে এন, আমাকে কিন্তু এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স, আর এই পুরোটার মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এই পুরোটা সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই রকম হয়ে যাবে, তাই না, এরকম হয়ে যাবে। বোঝা গেল? এইবারে এখানেই কিন্তু অঙ্কটা শেষ, শুধু আমি একটু মানে অন্য রকম ভাবে লিখবো। এখানে দেখো ভগ্নাংশ রয়েছে, তো এটাকে না আমি ভগ্নাংশ করব না, ভগ্নাংশ না করে লিখবো, তাহলে হবে পি। আর দেখো নিচে যেটা রয়েছে এই যে এইটা, এটাকে আমি কিভাবে লিখবো, যেমন আছে তেমন লিখবো। শুধু কোনো জিনিস যদি ভগ্নাংশ থাকে, আমি যদি সেটাকে ভগ্নাংশ না করতে চাই, তাহলে আমাকে শুধু পাওয়ারটাকে চেঞ্জ করতে হয়, পাওয়ারটাকে মাইনাস করতে হয়। এখানে পাওয়ার রয়েছে এন, এখানে হয়ে যাবে মাইনাস এন। যদি আমরা পাওয়ারটাকে চেঞ্জ করে দিই তাহলে আর ভগ্নাংশে লেখার দরকার নেই। এগুলো তোমরা সূচকে জানবে, দেখবে সূচকের সময় ক্লাস 9-এ দেখবে আমি করিয়েছিলাম, এই তো। এবার আমি যদি এটাকে ভগ্নাংশে না লিখতে চাই তাহলে আমাকে এইভাবে লিখতে হয়। বোঝা গেল? এখানেও ঠিক তেমনই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এইটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগের 2-তে। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো 4-এর দাগের 2-তে কি বলে দিয়েছে, 4-এর দাগের 2-তে দেখবে বলে দিয়েছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত, তিনজনের মূলধনের অনুপাত। দেখো কি কি বলে দিয়েছে, একজনের নাম হলো সমীর, সমীর। আচ্ছা, তারপরে আরেকজনের দেখো নাম কি রয়েছে, সমীরের পরে ইদ্রিস, ইদ্রিস, এবং আরেকজনের নাম হলো অ্যান্টনি। এদের মূলধনের অনুপাত দেখবে বলে দিয়েছে 1/6 আরেকটা দেখবি কত বলে দিয়েছে 1/5, এবং দেখবে রয়েছে 1/4। তাহলে এদের অনুপাতগুলো দেখবে ভগ্নাংশে রয়েছে, ভগ্নাংশে রাখা যাবে না, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনতে হবে অনুপাতগুলোকে, ভগ্নাংশ থাকলে অঙ্ক করাই যাবে না। পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করব, এদের হরে অর্থাৎ নিচে দেখো কি কি রয়েছে, 6 5 4, এদের লসাগু করতে হবে। রাফে কোথাও লসাগু করে নেবে, 6 5 4, 2 দিয়ে করলে কত হবে, 2 3 6, 2 2 4, তাহলে হচ্ছে কত,
2 আর 3 6, 6 5 30, 30 দুগুণে 60, লসাগু হচ্ছে কত 60। এবারে দেখো আমরা কি করব, এই যে 1/6 তাকে একবার 60 দিয়ে গুণ করব। এখানে দেখো ভগ্নাংশতে কত লেখা রয়েছে 1/5, তাকে 60 দিয়ে গুণ করব। 1/4 তাকে আবার 60 দিয়ে গুণ করব। তাহলে আমি কি করলাম, প্রত্যেকটা ভগ্নাংশকে আমি কি করলাম 60 দিয়ে মানে লসাগু দিয়ে গুণ করলাম। কাটাকুটি করি, 6 একে 6, এখানে কাটলে হবে কত 10। ঠিক আছে, আবার এখানে কাটছি 5 একে 5, 5 12 60, 4 একে 4, আবার আমি যদি 60 কে কাটি কত হবে 15। তাহলে আমি কত পাচ্ছি 10:12:15। এই রকম একটা পূর্ণ সংখ্যায় কিন্তু অনুপাতগুলোকে আনতে হবে। বোঝা গেল? এইবারে কি বলে দিয়েছে আমাদের কাছে মোট লাভ 3700 হলে সমীরের লাভ কত। শুধু সমীরের লাভটা জানতে চেয়েছে। তাহলে দেখো আমি এখানে লিখি সমীরের লাভ। দেখি তো সমীর কত টাকা লাভ করছে। টোটাল লাভ হয়েছে 3700, তার মধ্যে সমীর হলো 10। ঠিক আছে, সমীর হলো কত 10। তিনজনকে যোগ করে দাও, 12 15 আর 10কে যোগ করলে কত হবে, হবে কিন্তু 37। ঠিক আছে, কাটাকুটি করি, 37 একে 37, এটাকে কাটাকুটি করলে কত হবে, তাহলে 100 আর 10কে যদি আমি গুণ করি তাহলে হবে কত 1000 টাকা। তাহলে সমীরের লাভ হলো কত 1000 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগেরটায়। তো দেখো এবারে আমরা করব কত 4-এর দাগের 3-এরটা। দেখি 4-এর দাগের 3-এ আমাদের কাছে কি বলেছে। দেখো 4-এর দাগের 3-এ বলে দিয়েছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো আমি এখানে লিখছি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² ইজ ইকুয়াল টু 9ac। তাহলে এখানে যে কথাটা প্রচন্ড ইম্পর্টেন্ট সেটা হলো একটা বীজ অপরটার দ্বিগুণ। তার মানে কি, একটা বীজ অপরটার দ্বিগুণ মানে একটা বীজ যদি হয় আলফা, তাহলে অপর বীজটা কি হবে তার দ্বিগুণ, অর্থাৎ কি হবে 2α। বোঝা গেল? তাহলে দুটি বীজ আমি এখানে এরকম ভাবে লিখছি, ধরি দুটি বীজ, দুটি বীজ, তাহলে দুটো বীজ কি কি বলে দিয়েছে, কিছুই তো বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি। একটা যদি হয় আলফা, তাহলে আরেকটা হবে তার দ্বিগুণ অর্থাৎ 2α। বোঝা গেল? এরকম দুটো বীজ। এইবারে আমরা দেখো বীজদ্বয়ের যোগফল কি করে নির্ণয় করতে হয় তার আমরা সূত্র কি জানি। দেখো এই তো দুটো বীজ, দেখো একটা আলফা আর একটা কি 2α। এবারে দেখো এই একটা বীজ আর এই একটা বীজ, তাদের মাঝখানে যদি আমি যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে আমরা তাকে কি বলতে পারি, বলতে পারি বীজদ্বয়ের, এই যে বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল। এবারে বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্র কি তোমরা সবাই জানো, বীজদ্বয়ের যোগফলের সূত্র হলো -b/a, তাই না? তাহলে চলো আমরা এবারে যোগ করি। যোগ করলে আমরা কত পাবো দেখো, আলফা আর 2α যোগ করলে কি পাবো, পাবো কিন্তু আমরা 3α। আর এইদিকে দেখো কি লেখা রয়েছে -b/a। 3 আর আলফার মাঝখানে গুণ চিহ্ন, তাহলে 3টা এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি কিন্তু আমরা -b/a। দেখো 3টা গুণ ছিল, এই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম, এদিকে বা বলে লিখে রাখি, বা বলে লিখে রাখছি। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা প্রথমে কি করলাম, দুটো বীজের সমষ্টি বলে লিখে অঙ্কটা করলাম। এইবারে আমরা লিখব দুটো বীজের গুণফল। তাহলে দেখো এই একটা বীজ আলফা আর এই একটা বীজ 2α, তাদের মাঝখানে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে তাকে আমরা কি বলবো, বীজদ্বয়ের গুণফল। আর বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা কি জানি, c/a, তাই না? তাহলে চলো আলফা আর 2α কে গুণ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 2α²। আর এখানে কি c/a যেমন আছে আছে। এবারে দেখো দুইটা এখানে কি রয়েছে, গুণ রয়েছে। তাহলে দুইটা গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে, আলফা² যেমন আছে থাক। দুইটা গুণ রয়েছে, এইদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এইবারে ভালো করে দেখবে, দেখো এখানে লেখা রয়েছে আলফা এবং তার মাথাতে লেখা রয়েছে স্কোয়ার। আলফার জায়গাতে আমি এই মানটাকে বসাবো, এই যে দেখো এই মানটাকে বসাবো, কারণ দেখো লেখা রয়েছে আলফা ইজ ইকুয়াল টু এইটা -b/3a। তাহলে আমি আলফার জায়গাতে কি লিখবো, লিখবো কিন্তু -b/3a।
যেহেতু এর মাথাতে দেখো রয়েছে স্কোয়ার, যেহেতু মাথাতে রয়েছে স্কোয়ার, তাহলে আমরাও এখানে দেব স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আবার দেখো এইদিকে কি লেখা রয়েছে, c/2a। এবারে ব্র্যাকেট উঠে গেলে কি হবে, ব্র্যাকেট উঠে গেলেই স্কোয়ারটা একবার বি এর মাথায়, 3-এর মাথায়, এর মাথায়, বি এর মাথায় বসবে। দেখো স্কোয়ার আসলে কিন্তু মাইনাস উঠে যায়, কিন্তু মনে রাখবে। ঠিক আছে, 3-এর মাথায় বসলে কত হবে, 9, এর মাথায় বসলে কি হবে, এ স্কোয়ার। এবারে এখানে কি রয়েছে দেখো, c/2a, তাই না? এবারে দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তার আগে দেখি আমাদের অ্যান্সারে প্রমাণ কি করতে বলেছে। প্রমাণ করতে বলে দিয়েছে 2b²। তাহলে 2b² মানে দেখো এই যে 2 এর সঙ্গে আমি এই যে b² কে গুণ করি, হ্যাঁ? তাহলে গুণ করলে আমরা কত পাবো, 2 এর সঙ্গে b² গুণ করলে পাবো 2ab²। আর 9a² এর সঙ্গে c কে গুণ করলে আমি কি পাবো, 9a²c। বোঝা গেল? এবারে দেখো দুদিকে, এই দুটো দিকে একটা মিল রয়েছে, যেটাকে আমরা কেটে দেবো। সেটা হলো দেখো এখানেও রয়েছে a, এখানে রয়েছে a², তাই তো? তার মানে এখানে একটা a, আর এখানে কটা, দুটো এ, কারণ এর মাথাতে স্কোয়ার। এদিক থেকে একটা এ যদি কাটে আর এদিক থেকে একটা এ কাটলে আর একটা এ পড়ে থাকবে, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 2b² ইজুগাল টু দেখো 9, এখানে দেখো রয়েছে এ, আর এখানে দেখো রয়েছে সি। ব্যাস হয়ে গেল, এটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে, তাই না? 2b² ইজুগাল টু 9ac। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এখানে আমরা কি লিখবো, প্রমাণিত বলে কিন্তু লিখে দেব। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 3-এর দাগেরটা শেষ। আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা চলে যাব, 3-এরটা হয়ে গেল, 4-এরটায় যাব। তাহলে দেখো 4-এর দাগের 4-এর অঙ্কটাতে কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগের 4-এর অঙ্ক খুব ভালো করে দেখবে। বলে দিয়েছে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় পদ দুটি হলো pqr, আগে আমি লিখে রাখি, হ্যাঁ, pqr। তাছাড়া দেখবে বলে দিয়েছে pr/q, তাই তো? বলে দিয়েছে pr/q হলে মধ্য সমানুপাতি কত হবে। দেখবে এখানে একটা কথা বলে দিয়েছে, প্রান্তীয় পদ। প্রান্তীয় মানে কি, প্রান্তে একদম ধারে রয়েছে যে দুজন, তাকেই বলা হয় কি, প্রান্তীয় পদ। একদম এই সাইডে একজন রয়েছে, এই সাইডে একজন রয়েছে, একদম ফার্স্ট আর লাস্ট, এটাকেই বলা হয় কিন্তু প্রান্তীয় পদ। তাহলে প্রান্তীয় পদ বলে দিয়েছে, তাহলে মধ্য সমানুপাতি কত জানতে চেয়েছে, মানে মাঝখানেরটা কত। মাঝখানের সংখ্যাটা যে কত সে তো আমি জানি না, আমি ধরে নিচ্ছি মধ্য সমানুপাতি মানে মাঝখানের জন্য হলো এক্স। ঠিক আছে, তাহলে এই হলো আমার কি, মধ্য সমানুপাতি। ঠিক আছে, মাঝখানে যে রয়েছে। আর এই দুটো হলো কি, প্রান্তীয় পদ। ঠিক আছে, এই দুটো হলো প্রান্তীয় পদ। এবারে ক্রমিক সমানুপাতি কথাটা বলেছে, তার মানে কি, ক্রমিক সমানুপাতি মানে কি, প্রথমটাকে ভাগ করতে হবে দ্বিতীয়টা দিয়ে, তারপরে দ্বিতীয়টাকে ভাগ করতে হবে তৃতীয়টা দিয়ে। এটাই তো হলো আমাদের, আমরা শিখেছি যে ক্রমিক সমানুপাতি এইভাবে করে। তাহলে দেখো প্রথমটাকে ভাগ করতে হবে অর্থাৎ pqr, তাকে ভাগ করতে হবে দ্বিতীয়টা দিয়ে অর্থাৎ কি, এক্স দিয়ে। তারপর দ্বিতীয়টাকে ভাগ করতে হবে, মানে এক্সটাকে ভাগ করতে হবে তৃতীয়টা দিয়ে অর্থাৎ, অর্থাৎ হলো তোমার ভাগ করব আমরা কি, এক্স কে ভাগ করব এই যে লাস্টেরটা দিয়ে। লাস্টে দেখো কি লেখা রয়েছে, পি আর বাই কিউ লেখা রয়েছে, তাই না? pr/q, pr/q লেখা রয়েছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমাদের মধ্য সমানুপাতি মানে কি, এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো কোনাকুনি গুণ করি, দেখো এক্স এর কোনাকুনিতে এক্স রয়েছে, তাহলে এক্স আর এক্স কে গুণ করলে আমি কি পাবো, এক্স এর স্কোয়ার। আচ্ছা, এই যে pr/q, তার কোনাকুনিতে দেখো কি রয়েছে, তার কোনাকুনিতে দেখবে রয়েছে এই যে pr/q, তার কোনাকুনিতে কি রয়েছে, pqr। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, pqr। বোঝা গেল? চলো এবারে আমরা কাটাকুটি করব। দেখো নিচে কিউ ওপরে কিউ কেটে যাবে, তাহলে থাকছে দেখো কি, এখানে থাকছে দেখো পি, আর পি কে গুণ করলে আমি কি পাবো, পাবো p²। আর এখানে আর কে আমরা গুণ করলে কি পাবো, আর এর স্কোয়ার। এবার এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে গেলে রুট হয়ে যাবে, অর্থাৎ পি এর মাথাতে স্কোয়ার, আর এর মাথাতে স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার তোমরাই বলো, কোনো সংখ্যা বা কোনো লেটারের মাথায় রুট আর স্কোয়ার যদি থাকে, তাহলে কি হয়, শুধুমাত্র পিটাই পড়ে থাকবে আর শুধুমাত্র কি আরই পড়ে থাকবে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, 4-এর দাগের 4 কিন্তু আমাদের হয়ে গেল। মধ্য সমানুপাতি কত পেলাম, পেলাম কিন্তু পি আর।
চলো আশা করি বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব কতর দাগে? ৪ তো হয়ে গেল। ৫ এর দাগে চলে যাই। তো দেখো ৫ এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? বলে দিয়েছে ত্রিভুজ PQR এর পরিবৃত্তের কেন্দ্র হলো O। খুব ভালো কথা। পরিবৃত্তের কেন্দ্র। তাহলে একটা ত্রিভুজ রয়েছে, তার বাইরে দিয়ে একটা বৃত্ত রয়েছে, যার কেন্দ্র বলে দিয়েছে O। তারপরে দেখবে বলে দিয়েছে কোণ PQR এর সমদ্বিখণ্ডক বৃত্তকে S বিন্দুতে ছেদ করেছে। কোণ SQR 35 ডিগ্রি, কোণ PRQ 32 ডিগ্রি হলে কোণ QSR এর মান কত? চলো একটু একটু করে আমি লিখে লিখে করি, হ্যাঁ? দেখো এখানে একটা বৃত্ত রয়েছে, সরি একটা ত্রিভুজ রয়েছে। এই হলো ভাবো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই হলো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই হলো একটা ত্রিভুজ। ত্রিভুজের দেখবে নাম কি বলে দিয়েছে? PQR। এই হলো ত্রিভুজ। এইবারে এই ত্রিভুজের কি বলে দিয়েছে? পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত মানে তার মানে এখান থেকে একটা বৃত্ত আছে। এই হলো পরিবৃত্ত। তার কেন্দ্র হলো O। তাই এই হলো কেন্দ্র। ঠিক আছে? কেন্দ্র, যার নাম হলো O। কোন PQR এর সমদ্বিখণ্ডক? এই দেখো PQR মানে কোনটা? এই দেখো P, এই হলো Q, এই হলো R। তাহলে এই হলো PQR। তার সমদ্বিখণ্ডক অর্থাৎ সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে ভাগ করা হয়েছে। এর সমদ্বিখণ্ডকটা বলেছে বৃত্তকে S বিন্দুতে ছেদ করেছে। এই দেখো বৃত্তকে S বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি এই জায়গাটা হলো বৃত্তের কেন্দ্র, এই বিন্দুতে ছেদ করেছে। এইবারে দেখো বলে দিয়েছে কোণ SQR 35। তাহলে দেখো SQR অর্থাৎ এই জায়গাটা কত বলে দিয়েছে? কিন্তু 35 ডিগ্রি, ঠিক আছে? তারপরে দেখবে বলে দিয়েছে কোণ PRQ 32। PRQ মানে কি? দেখো PRQ অর্থাৎ এই জায়গাটা হলো কত? 32। এইবারে জানতে চেয়েছে কোণ QSR। QSR মানে কি? QSR আর তার তবে তো এই জায়গাটা পাবো QSR। এই জায়গাটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো এই অঙ্কের মধ্যে এই কোণটা, এই দেখো এই কোণটা আর এই কোণটা হবে সমান, ঠিক আছে? এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো QPR। আমি আগে একটু লিখে নিই। QPR, কোণ QPR এবং এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটার নাম কি? QSR। এরা দুজন সমান হবে। QSR এরা দুজন কি হবে? সমান হবে। বোঝা গেল? এইবারে দেখো খুব ভালো করে দেখবে। আমি একটা ত্রিভুজের নাম লিখছি। ত্রিভুজটার নাম হলো PQR, যেটা প্রথমে একদম যে ত্রিভুজটা আমি এঁকেছিলাম। ত্রিভুজ PQR থেকে পাই বলে দেখো আমি লিখছি। ত্রিভুজ PQR থেকে পাই, এই লিখলাম। এইবারে ত্রিভুজ PQR এর দুটো কোণের মান কিন্তু আমরা জানি। কত কত সেই কোণগুলো খুব ভালো করে দেখো। দেখো একটা কোণ আমরা জানি ত্রিভুজ PQR এর 32। ত্রিভুজ PQR মানে বুঝতে পেরেছো? এই যে এই জায়গাটা, এই যে এই যে এই ত্রিভুজটা, ত্রিভুজ PQR। এই PQR এর একটা কোণ জানি 32। আরেকটা কোণ অর্থাৎ কি হবে? এইটা। এইটা কত? অর্ধেকটা তো 35, তাহলে পুরোটা কত? পুরোটা হবে 35-এর ডবল মানে কত? পুরোটা হবে কত? তার মানে 70। বোঝা গেল? আমি যদি এই দাগটাকে এখান থেকে মুছে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এইটুকুনি যদি হয় 35 তাহলে পুরোটা কত? পুরোটা অবশ্যই 70 হবে, তাই না? তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি কোণ, দেখো PQR, কোণ PQR কত হবে? তাহলে 2 ইন্টু 35, 35-এর ডবল হবে কত? 70 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটা কত হচ্ছে? 70। বোঝা গেল? তাহলে এটা 32, এটা 70। তাহলে তোমরা বলো এইটা কত হবে? অতএব কোণ কিউ পি আর কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে আমি বিয়োগ করব। কাকে কাকে বিয়োগ করব? 32 আর 70 কে, তাই না? 70 আর 32-এর সমষ্টিকে বিয়োগ করব, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এটাকে যোগ করলে হবে কত? 102 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 78 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেলাম? পেলাম 78। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম? এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এইটাও কত? 78। তাহলে এই কোণটাও কত হচ্ছে? 78। বোঝা গেল? এই কোণটাও হলো 78। এটাই তো জানতে চেয়েছে আমাদের কাছে। জানতে চেয়েছে কি? কিউএসআর এর মান কত? এই যে দেখো কিউএসআর এর মান কত? কিউএসআর এর মান কত? 78 ডিগ্রি। তাহলে অতএব কোণ কিউ
এস আর সমান সমান কত 78 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো আমরা চারেরটা মুছে দেব, সরি এটা পাঁচেরটা ছিল, এটা পাঁচেরটা ছিল, ঠিক আছে। পাঁচেরটা আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে যাব কতর দাগে, ছয়ের দাগে। তো দেখো আমি পুরোটা মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব কতরটা, পাঁচেরটা তো হয়ে গেল, এবারে আমরা করব ছয়েরটা। দেখি ছয়ের দাগে কি বলে দিয়েছে। দেখবে ছয়ের দাগে এখানে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, তাহলে কি কি ত্রিভুজ সর্বসম বলে দিয়েছে, এবিসি। তাহলে দেখো আমি ছবিটাকে আঁকি, হ্যাঁ এই দেখো, এই হলো এবিসি, এ বি আর সি। আর সর্বসম দেখবে কি বলে দিয়েছে, ডিইএফ। তাহলে চলো ডিইএফ, এই জায়গাটা ডি ই এফ, সর্বসম মানে কি সব সমান, দুটো ত্রিভুজের মধ্যে সব সমান। এবারে দেখো বলে দিয়েছে এবি বাহুর অনুরূপ বাহু হলো ডিই, মানে এবির অনুরূপ হলো কি ডিই। তারপরে দেখবে বলে দিয়েছে ইএফ এর অনুরূপ, এই দেখো ইএফ এর অনুরূপ হলো বিসি। আর তাহলে তোমরাই বলো এসির অনুরূপ কি হবে, ডিএফ হবে। তারপরে দেখবে বলে দিয়েছে কোণ এ 47, মানে হলো এই যে এই কোণটা হলো কত তোমার 47। তাহলে এই কোণটা যদি 47 হয় তাহলে এইটাও হবে 47, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। একইভাবে দেখো তারপরে কি বলে দিয়েছে, বলে দিয়েছে কোণ ই হলো 83, এই যে কোণ ই এটা হলো কত 83। এটা যদি 83 হয় তাহলে এই বিটাও হবে কত 83। এইবারে দেখবে বলে দিয়েছে কোণ সি এর মান কত, তার মানে এইটা জানতে চেয়েছে, এই কোণটা কত জানতে চেয়েছে। তাহলে দেখো এই ত্রিভুজের একটা কোণ 47 আরেকটা কোণ 83, তাহলে এই কোণটা তো আমরা ইজিলি বের করতে পারবো একদম, প্রচন্ড সোজা। তাহলে কোণ সি কত হবে, তাহলে কোণ সি ইজুগাল টু হবে 180, তার থেকে বিয়োগ করব 47, 47 আর 83 এর সমষ্টিকে, 47 আর 83 তার সমষ্টিকে করলে কত হবে দেখো তো। দেখো 7 আর 3 কত, 10-এর শূন্য হাতে রয়েছে 1, 12, 13, 130 বিয়োগ করো, বোঝা গেল, শেষ। চলো আশা করি বুঝতে পারলে। এরপরে কিন্তু আমরা চলে যাব কতর দাগে, সাতের দাগে। তো আমি দেখো এটাকে মুছে দিই। তো দেখো সাতের দাগে আমাদের অঙ্কে কি বলে দিয়েছে, এবিসিডি একটা আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু। খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথমত বলেছে একটা আয়তক্ষেত্র রয়েছে, বেশ বড় করে আমি একটা আয়তক্ষেত্র আঁকছি। এই হলো একটা আয়তক্ষেত্র যার নাম হলো এবিসিডি, এ, এই হলো বি, এই হলো সি আর এই হলো ডি। তার অভ্যন্তরে হলো ও একটা বিন্দু, ঠিক আছে। তারপরে দেখবে এখানে বলে দিয়েছে ও এ, ও বি, আচ্ছা আগে বলি ও এ, তাহলে এই দেখো ও এ, তারপর দেখো বলে দিয়েছে ও বি, তারপরে দেখবে বলে দিয়েছে কি ও বির পর ও সি, এই দেখো ও সি, তারপরে দেখবে বলে দিয়েছে ও ডি, যুক্ত করা হলো, খুব ভালো কথা। তারপরে দেখো ও এ বলে দিয়েছে 2 সেমি, ও এ মানে বুঝতেই পারছো এই যে ও থেকে এ, তার মানটা দেখবে কত বলে দিয়েছে 2 সেমি। তারপরে দেখবে বলে দিয়েছে ও সি 3 সেমি, এই দেখো ও থেকে এই হলো সি, সেটার মান দেখবে কত বলে দিয়েছে 3 সেমি, খুব ভালো কথা। তারপরে দেখবে বলে দিয়েছে ও বি √5, এই দেখো এই হলো ও, এই হলো বি, এটার মান হলো কত √5, ঠিক আছে। তাহলে জানতে চেয়েছে ওডি এর মানটা কত। এটা কিন্তু প্রচন্ড সোজা একটা অঙ্ক, জাস্ট একটা সূত্র আমরা প্রয়োগ করব হয়ে যাবে। দেখো এই যে কর্ণটা রয়েছে না, খুব ভালো করে দেখো, এই যে এসি কর্ণ, তার এ থেকে ও পর্যন্ত এই বাহুটার স্কোয়ার প্লাস ও থেকে সি পর্যন্ত এই বাহুটার স্কোয়ার। কি বললাম আমি, পুরো কর্ণটাকে আমি দুভাগে ভাগ করছি, এ থেকে ও তার স্কোয়ার যোগ ও থেকে সি তার স্কোয়ার। লিখে ফেলি তো ব্যাপারটা, কি বললাম আমি তাহলে, এ ও তার স্কোয়ার যোগ ও থেকে সি তার স্কোয়ার ইজুগাল টু, এবারে ঠিক এই যে এই কর্ণটা বিডি কর্ণটা বুঝতে পারছো, তাহলে বি থেকে ও সেটার স্কোয়ার প্লাস ও থেকে ডি সেটার স্কোয়ার, তাহলে বি থেকে ও তার স্কোয়ার যোগ ও থেকে ডি তার স্কোয়ার। তাহলে এবার তোমরাই আমাকে বলবে এ ওর জায়গাতে কি বসাবো, এ থেকে ও এর মাপ কত 2, চলো 2, খুব ভালো কথা। ও থেকে সি এর মাপ কত দেখতে পাচ্ছ 3, লিখবো, মাথায় দেবো স্কোয়ার, বি ও, তাহলে এই দেখো বি থেকে ও তার মান কত √5 তার স্কোয়ার, তারপরে দেখবে ও থেকে ডি তার স্কোয়ার। তাহলে এবারে তোমরা দেখে বলবে 2 এর স্কোয়ার কত হয় 4,
3 এর স্কোয়ার 9, রুট 5 এর স্কোয়ার কত 5, আর এখানে কত হচ্ছে ওডির স্কোয়ার। তাহলে এপারে আমরা পাচ্ছি কত 13, 5টাকে এই সাইডে নিয়ে আসি -5, ওডির স্কোয়ার তাহলে এখানে হচ্ছে কত 8, ওডির স্কোয়ার তাহলে স্কোয়ার এই সাইডে চলে আসলে কি হবে রুট হয়ে যাবে। হিসাব মতো এখানে এই অঙ্ক শেষ। তোমরা চাইলে আবার এই 8টাকে দেখবে উৎপাদকে বিশ্লেষণ করবে, কত পাবে 8 মানে কত 4 গুণ 2 তো, তাহলে আমরা 4-এর কিন্তু রুট করতে পারবো, কত হবে 2, আর এই 2টা যেমন আছে বসে যাবে। তাহলে ওডি ইজুকাল টু আমরা কত পেলাম, এই যে ও থেকে, এই যে ও থেকে পুরো ডি পর্যন্ত পেলাম কিন্তু 2√2, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4-এর দাগের কতটা করে ফেললাম 7-এরটা। চলো এবারে আমরা চলে যাব 4-এর দাগের 8-এরটাতে। ঠিক আছে, তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 8-এর দাগেরটা। দেখি 8-এর দাগে কি বলে দিয়েছে, দেখবে বলে দিয়েছে এক্স, তারপরে বলে দিয়েছে দেখবে সাইন 45 ডিগ্রি, তারপরে দেখবে বলে দিয়েছে কজ 45 ডিগ্রি, তারপরে দেখবে বলে দিয়েছে tan 60, খুব ভালো কথা, tan 60 ইজুকাল টু দেখবে বলে দিয়েছে tan² 45 ডিগ্রি মাইনাস বলে দিয়েছে cos 60। এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে, এক্স এর মান কত জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এক্স এর মান কি করে বের করব, খুব সোজা, মানগুলোকে জাস্ট দেখে দেখে বসাবো। তোমাদের বই আছে 299 পৃষ্ঠায়, দেখবে এগুলো পেয়ে যাবে। দেখো sin 45 এর মান আমরা কত বসাবো 1/√2, তোমরা সবাই জানো। cos 45 এর মান আমি কত বসাবো, বসাবো এই যে 1/√2, তাই তো, কত বসাবো 1/√2। tan 60-র জায়গাতে কত বসাবো √3, tan 45 এর জায়গায় কত বসাবো 1, যেহেতু এখানে স্কোয়ার আছে আমিও স্কোয়ার দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবে cos 60-র জায়গাতে কত বসাবো 1/2। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, দেখো এক্স, তাহলে দেখবে 1 আর 1 কে গুণ করলে হবে 1, √2 আর √2 কে গুণ করলে আমরা কত পাবো, শুধু 2 পাবো, আর এখানে √3 যেমন আছে আছে। আচ্ছা এখানে 1 এর স্কোয়ার কত 1 হবে, বিয়োগ 1/2 যেমন আছে আছে। এই বিয়োগটাকে তোমরা রাফে করে নেবে, 1 থেকে 1/2 বিয়োগ করলে কত পাবো আমরা 2, 2 × 1 = 2, 1 × 1 = 1, তার মানে হচ্ছে কত 1/2। তাহলে আমরা এখানে পাবো কত, পাবো কিন্তু দেখি কত হচ্ছে। এই দেখো 1 আর √3 কে গুণ করে দাও, কত হবে √3, আর এই 2টাকে নিচে লিখে দেবো, আর এখানে আমরা পাচ্ছি কত 1/2। এইবারে টোটালি এই জিনিসটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে চলে যাব, নিয়ে গেলে কি হবে উল্টে যাবে 2/√3। তাহলে আমরা দেখো পাচ্ছি কত এখানে, 2 আর 2 যদি কেটে যায় তাহলে এক্স ইজুকাল টু পাবো কত 1/√3। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 9-এর দাগের অঙ্কটাতে, এটাকে আমি মুছে দিই। তাহলে এবারে আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগের 9-এরটায়। দেখবে 4-এর দাগের 9-তে কি বলে দিয়েছে, সেক, দেখবে বলে দিয়েছে sec 4a ইজুকাল টু কোসেক, কোসেক দেখবে লেখা রয়েছে a-20 ডিগ্রি, তাই তো। এইবারে তোমরা এখান থেকে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে এইখান থেকে a এর মান বের করতে, তাই তো, a এর মান কত হবে। তাহলে দেখো a এর মান তো বের করব, তার আগে তোমরা এটা সবাই জানো, সেক থিটা যদি থাকে, এটাকে যদি আমি থিটা ভেবে নিই তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, লিখতে পারি কিন্তু কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a, তাই তো, এটা আমরা লিখতে পারি। আর এটা যে এমন আছে দেখে দেখে আমি টুকছি, কোসেক কি লেখা রয়েছে a-20 ডিগ্রি। তাহলে বলো দুদিকে কি কি মিল আছে, কেটে যাবে, দেখো এইদিকে কোসেক এদিকে কোসেক, তাহলে এইদিকে দেখো রয়েছে তার মানে কি 90 ডিগ্রি মাইনাস 4a, আর এই সাইডে দেখবে রয়েছে a-20 ডিগ্রি। তাহলে এ গুলোকে সব এই সাইডে করি, যেমন দেখো এখানে কত রয়েছে -4a যেমন আছে থাক, এটাকে সমান চিহ্নের এই দিকে আনলে -a, আবার দেখবে -20 ডিগ্রি, তাহলে দেখো এই 90টা এই সাইডে গেলে -90 ডিগ্রি। তাহলে এইবারে দেখবে এখানে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস করলে হবে এখানে -5a, আর এখানে হবে কত -110 ডিগ্রি, মাইনাস মাইনাস কাটবে, তাহলে 5টা গুণ রয়েছে ওই সাইডে চলে যাবে, গেলে কত হবে ভাগ হবে।
তাহলে এখানে আমরা পাবো কত, 5 দিয়ে ভাগ করে নেবো, 5 দুয়ে 10 এক 10, 5 দুয়ে 10। তাহলে এর মান আমরা কত পেলাম, পেলাম কিন্তু 22। ব্যাস হয়ে গেল, এর মান হলো 22 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 9-এর দাগেরটা। চলো মুছে দেবো, চলে যাব 10-এর দাগে। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 10-এর দাগে। দেখি 10-এর দাগে আমাদের কাছে কি বলে দিয়েছে। 10-এর দাগে বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো সি বর্গ একক, তাই তো? তাহলে আমরা আগে এখানে এরকম ভাবে লিখে নিই। দেখো বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে সি। আমরা বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি, 2πr/h, তাই না? তারপরে দেখবে বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধ আর, আমরাও জানি কিন্তু ভূমির ব্যাসার্ধ আরই হয়। তারপরে দেখবে আয়তন বলে দিয়েছে ভি, আমরা কি জানি আয়তন হয় πr²h। এগুলো বইতে বলে দিয়েছে আর এইগুলো আমরা জানি যেটা। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, সি আর বাই ভি ইজুকাল টু কত। তাহলে দেখো সি এর জায়গাতে আমরা কি বসাবো, সি এর জায়গাতেই দেখো সি এর মান হলো কত, 2πr/h ইনটু আর এর জায়গাতে আমরা কি বসাবো, বসাবো কিন্তু আর, কারণ আর এর মান আমরা তো আরই জানি। ভি রয়েছে, ভি এর জায়গায় এইটা বসাবো, πr²h। তাহলে দেখো নিচ থেকে পাই আর পাই কাটবে, নিচে এইচ ওপরে এইচ কাটবে, 2, এই আর কে গুণ করলে আমরা কত পাবো, r²। নিচেও দেখো এখানে কি রয়েছে, r²। তাহলে আর স্কোয়ার কাটলে পড়ে থাকবে 2। ব্যাস হয়ে গেল, এই অঙ্কটা শেষ, 10-এর দাগেরটা। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব, 10-এরটা তো হয়ে গেল, 11-এর দাগে চলে যাব। তো দেখো এবারে আমরা করব 11-এর দাগের অঙ্কটা। কি বলে দিয়েছে দেখি 11-এর দাগের অঙ্কতে। 11-এর দাগের এই অঙ্কতে বলে দিয়েছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 10 একক এবং উহার কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ওই আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। মানে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো আমি দেখো একটা আঁকার মাধ্যমে দেখাচ্ছি, তাহলে তোমাদের দেখবে বুঝতে সুবিধা হবে। দেখো একটা আয়তঘনক রয়েছে, মানে এরকম দেখতে একটা কোনো পাত্র রয়েছে, ঠিক আছে? এরকম একটা আয়তঘনক রয়েছে, যার দৈর্ঘ্য কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি এ। যার প্রস্থ কে আমি ধরে নিচ্ছি বি বলে, যার উচ্চতাকে আমি ধরে নিচ্ছি সি বলে। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে ধরে নিলাম। এবারে এই তিনজনের সমষ্টি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এদের সমষ্টি দেখবে বলে দিয়েছে 10 এবং ওদের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে দেখবে 8। আমি আগে এরকম ভাবে লিখে নিই, ধরি উম, প্রথমে আমি লিখছি দৈর্ঘ্যকে আমি কি ধরে নিলাম, দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি এ, প্রস্থকে আমি ধরে নিচ্ছি, প্রস্থকে আমি ধরে নিচ্ছি বি, পাশে কিন্তু একক বলে লিখবে, এ একক বি একক, আমি আর লিখছি না। আমি দেখো লিখছি উচ্চতা সি, ঠিক এরকম ভাবে একক বলে কিন্তু কথাটা লিখবে, ঠিক আছে? হয়ে গেল। এইবারে দেখো আমি লিখছি প্রশ্নানুসারে, কি লিখলাম, প্রশ্নানুসারে। এবারে দেখো প্রশ্নানুসারেতে কি বলে দেওয়া রয়েছে। আচ্ছা প্রশ্নানুসারে বলার আগে দেখবে অঙ্কের শুরুতেই বলে দিয়েছে, বলে দিয়েছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 10 একক, মানে এই হলো দৈর্ঘ্য, এই হলো প্রস্থ, এই হলো উচ্চতা, তার সমষ্টি কত, 10 একক। বোঝা গেল? আচ্ছা তাছাড়া বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য, এর কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 8, তাই তো? বলে দিয়েছে 8। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 8। তাহলে আমি দেখো এদিকে লিখলাম 8 কর্ণের দৈর্ঘ্য, তাহলে এদিকে আমায় কি লিখতে হবে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখতে হবে। কি সেই সূত্রটা, খুব ভালো করে মনে রাখবে, দৈর্ঘ্যের মাথাতে স্কোয়ার প্লাস প্রস্থের মাথাতে স্কোয়ার প্লাস উচ্চতার মাথাতে স্কোয়ার, দেওয়ার পরে পুরোটার মাথায় রুট দেব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এবারে কিরকম ভাবে করব। দৈর্ঘ্যের জায়গাতে কি লিখবো, এ, দৈর্ঘ্য মানে আমরা কি জানি, দৈর্ঘ্য মানে আমরা জানি তো এ, তার মাথাতে দেব স্কোয়ার, প্লাস প্রস্থের জায়গায় লিখবো বি, তার মাথায় দেব স্কোয়ার, উচ্চতার জায়গায় সি, মাথায় স্কোয়ার। এবারে এই যে দেখো রুটটা, এই রুটটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, হবে কিন্তু স্কোয়ার হয়ে যাবে, 8-এর মাথাতে স্কোয়ার। বোঝা গেল? এবারে এখানে আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হলো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এর সূত্র কি, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হলো, মুখস্থ রাখবে কিন্তু এটা তোমরা, সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। বোঝা গেল? কি বললাম, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। আর এখানে দেখো কি রয়েছে, 8-এর স্কোয়ার মানে কত লিখবো, 64।
এবারে চলো আমি মান বসাবো। কি মানটা বসাবো খুব ভালো করে দেখবে। দেখো এখানে দেখো রয়েছে a প্লাস বি প্লাস সি, এই দেখো a প্লাস বি প্লাস সি এর মান দেখো কত দেওয়া রয়েছে 10। এখানে যেমন স্কোয়ার আছে দেবো -2। তারপরে দেখবে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজুকাল টু কত 64। এবারে দেখো 10-এর স্কোয়ার কত জানি আমরা 100, -2। যা আছে এগুলোকে দেখে দেখে জাস্ট টুকে দেবো, আর কিচ্ছু করবো না, জাস্ট কি করবো টুকে দেবো। এবারে আমরা কি করব, এই যে 100টাকে সমান চিহ্নের ওই সাইডে নিয়ে চলে যাব, আর বাকিগুলো যেমন আছে দেখে দেখে টুকবো। বোঝা গেল, যেমন আছে দেখে দেখে টুকবো। তাহলে 100 ওই সাইডে গেলে কি হবে -100। তাহলে এইবারে দেখো -2 আবার যেমন আছে দেখে দেখে আমি টুকবো, যেমন আছে দেখে দেখে টুকবো। তাহলে 64 থেকে আমরা 100 বিয়োগ করলে কত পাবো -36। ওকে, তাহলে দেখো এই সাইডের মাইনাস আর এই সাইডের মাইনাস কেটে গেল। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে কিন্তু খুব ভালো করে দেখবে, আমাদের কাছে জানতে চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফল যে আমি বের করব তার সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে। সূত্রটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ, তারপরে কি প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা যোগ, তারপরে কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য মানে আমরা কিন্তু জানি এ, প্রস্থ মানে বি, যোগ, আবার এখানে যেমন যোগ আছে আছে প্রস্থ কি, প্রস্থ মানে আমরা জানি বি, আর উচ্চতা মানে সি, আবার দেখো এখানে কি হবে এ আর সি। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলেই সমগ্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। সেটাই দেখো এখানে লেখা রয়েছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি ইজুকাল টু কত 36। তাহলে এই হয়ে গেল আমাদের 36, এটাই হলো আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। লাস্ট অঙ্ক আমরা করব 12 দাগেরটা, এটাকে আমি মুছে দিই। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা, এবং লাস্ট অঙ্ক দেখবে বলে দিয়েছে কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় কত বলে দিয়েছে 54, তাই তো? যৌগিক গড়টাই হলো কত 54। তাহলে আমরা কি করে গড় বের করি, গড় বের করবার নিয়ম কি জানি আমরা, সাবমিশন এফ আই এক্স আই বাই সাবমিশন এফ আই। এবারে দেখবে গড়টা কত বলে দিয়েছে 54, গড়ের নিচে আমি 54 লিখলাম। এফ আই এক্স আই এর মান দেখবে কত বলে দিয়েছে 2200 প্লাস 50 কে, কত রয়েছে 2200 প্লাস 50 কে। আর এফ আই এর মান দেখো কত বলে দিয়েছে কিন্তু 40 প্লাস কে বলে দিয়েছে, তাই না? 40 প্লাস কে। তাহলে চলো এখান থেকে আমরা নির্ণয় করবো, দাগের নিচে যেটা রয়েছে ভাগ এই সাইডে গেলে কি হবে গুণ হয়ে যাবে, 54-র সাথে গুণ হবে কি 40 প্লাস কে, আর এই দিকে যেমন রয়েছে থাক। তাহলে দেখো 54 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত পাবো, 4 4 16, হাতে রয়েছে 1, 4 5 20, আর 1 21, শূন্যটা বসে যাবে। 54-র সঙ্গে কে গুণ করলে কত পাবো আমরা 54 কে। এখানে দেখো রয়েছে 2200 প্লাস 50 কে রয়েছে। তাহলে দেখো 50 কে, তাকে আমরা এই সাইডে আনবো, 54 কে যেমন আছে আছে -50 কে হবে। আর 2200, তাহলে দেখো এইটা সমান চিহ্নের এই সাইডে গেলে কি হবে এরকম হবে, তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা, পাবো কিন্তু 4 কে, তাই না? 54 থেকে 50 বিয়োগ করব, করলে পাবো 4 কে। এখান থেকে বিয়োগ করব, তাহলে 2200 থেকে আমি যদি 2160 কে বিয়োগ করি পাবো 0, এখানে হবে 4, একটা এখানে আসবে 40 হবে। তাহলে দেখো 4 গুণ রয়েছে এই সাইডে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে হবে ভাগ, তাহলে আমরা পাবো কত 10। এই হয়ে গেল কে এর মান। বোঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।